প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে আজকে স্টুডেন্টদের সংখ্যা ক্লাসে কম থাকবে। কারণটা হচ্ছে যে যখন দেখা যায় যে টাইম পরিবর্তন করা হয়, মানে প্রতিদিনের টাইমটা পরিবর্তন করে যখন ক্লাস নেওয়া হয় তখন ক্লাসে উপস্থিতি কম হয়। এটা একদমই স্বাভাবিক। আমি তোমাদের চাইলে আজকে ক্লাসটা অফ করতে পারতাম, কিন্তু গত শনিবার দিন তোমাদের ক্লাস নেওয়া হয়নি, সেটার পরিবর্তে তোমাদের এক্সাম হয়েছে। গত সোমবার দিন আমি রাজশাহীতে এসেছিলাম, ফলে সেই দিনে ক্লাসটাও তোমাদের হয়নি। আজও যদি ক্লাস আমি বন্ধ করি তাহলে পুরো এই সপ্তাহটাই তোমাদের গুণগত রসায়নের উপর ক্লাসটা আসলে হবে না। এই কারণে আজকে আমরা ক্লাসটা অন রেখেছি এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিকস কিন্তু শুরু হবে। তোমরা নিশ্চয় জানো যে বোর পরমাণু মডেল। তো এখন পর্যন্ত মোটামুটি জয়েন করছে 80 স্টুডেন্ট। আমার মনে হয় খুব যে বেশি স্টুডেন্ট বাড়বে আর তা না, হয়তো 100 ক্রস করতে পারে। তো আমরা ক্লাস মোটামুটি শুরু করি। তার আগে তোমরা জানো প্রতিদিনের মতো আমরা আসলে আমাদের সাউন্ডটা চেক করে নিব। ওকে, আমরা সাউন্ডটা চেক করি, একটু দেখি কি অবস্থা, ঠিকঠাক কথা টথা বোঝা যায় কি না। একটু দেখি ভাই সাউন্ডটা। একটু দেখি কি একটু দেখি। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে তাই তো? সাউন্ড ঠিক আছে। একটু তোমাদেরকে বলি আমি যে আমরা ফোন টিপতে টিপতে একটু আগেই তোমাদের উজ্জ্বল ভাই এখানে আসেন, দেখলাম যে ওই একটা লাইভ ভিডিও আসলো এবং সেটা আমাদের বাংলাদেশের বোধ একজন জনপ্রিয় নায়িকার ভিডিও, পরিমণি। তো সেখানে দেখলাম 250K স্টুডেন্ট বলছে 250K দর্শক লাইভটা দেখছে। 250K ভাবা যায়? আর আমরা যখন এই গ্রুপগুলোতে ক্লাস নিই, প্রায় 1300 স্টুডেন্ট গ্রুপে ক্লাস করে 150-200 জন। কি কষ্টের ব্যাপার, তাই না? আসলে কোনটার প্রতি যে আমাদের আগ্রহ বেশি আর কোনটা যে আমরা ভালো বুঝি সেটাই মনে আমরা বুঝতে পারি না, ঠিক তো? তো যাক, তো আমরা শুরু করছি আজকে গুণগত রসায়নের। গতদিন তোমরা এক্সাম দিয়েছো, আমি আসলে সরি প্রশ্নটা আমি নিয়ে আসিনি। তাহলে তোমাদের দুইটা প্রশ্নের সলভ বাকি আছে, একটা হচ্ছে সমানুতা আর একটা হচ্ছে তোমাদের গুণগত রসায়নের উপর যে পরীক্ষাটা নিয়েছিলাম। সামনে ক্লাসে আমি আশা করি বা অন্য একটা ক্লাসে আমরা এই পরীক্ষাগুলোর সলভ দিব। আমাদের ক্লাস টাইমটা নষ্ট না করে অন্য একটা টাইমে প্রয়োজনে আমরা এই ক্লাসগুলোর পরীক্ষাগুলোর সলভ দিব। এমনি ব্যাখ্যা তো দেওয়াই হয় তোমাদের পরীক্ষার সাথে সাথে, তারপরও যদি তোমাদের কারো প্রবলেম থাকে সেটা আমরা সলভ ক্লাস নিলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তো আমরা আজকে শুরু করছি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, বোর পরমাণু মডেল। এবং এই মডেলটা প্রায় 2-3টা বা 4টা ক্লাস আমাদের হবে এবং বোর মডেল থেকে অনেক কিছু আমরা বের করতে পারি। বোর মডেল থেকে শক্তি স্তরের আকার, এরপর কোনো একটা পরমাণুর বিভিন্ন অরবিটে পর্যন্ত তাদের ব্যাসার্ধ, শক্তির মান নির্ণয় অনেক আছে এবং এগুলো গাণিতিক প্রবলেমও আমাদের পরীক্ষাগুলোতে দেয়। তো সেগুলো আমরা আস্তে আস্তে করব। ওকে, তো দেখি আমরা একটু শুরু করি। একটা কোশ্চিন আগে তোমাদেরকে আমি দেখাবো, এইটা বোধ হয় নতুন কোশ্চিন, তাই না? একটু দেখি। আচ্ছা দেখো, আমরা গতদিন পর্যন্ত যে ক্লাসগুলো করেছি সেগুলো আমরা শুধু তো এমসিকিউ দেখি, সিকিউ তো তেমন দেখা হয় না। একটা সিকিউ তোমাদের একটু দেখাই আজকে, তারপর আমরা সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো এই যে দেখো, নিশ্চয় দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ড 2015 প্রশ্ন এটা, তাই না? এখানে মডেল 1 এবং মডেল 2 দুটা দেওয়া আছে। তো মডেল 1-এর চেয়ে মডেল 2টা মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? তোমরা বুঝতে পারছো বোর মডেলটা অধিক গ্রহণযোগ্য হবে, সেটা এখনো আমরা করিনি। বোর মডেলটা শেষ হলে আমরা বুঝতে পারবো এই দুই মডেলের মধ্যে কোন মডেলটা আসলে বেশি গ্রহণযোগ্য। বাট গ নাম্বার প্রশ্নটা কিন্তু আমাদের হয়ে গেছে ভাই। দেখো গ নাম্বারটা কি বলেছে, 2 নম্বর মডেলের ইলেকট্রন স্থানান্তরের সময় ইলেকট্রনের শক্তি এত হলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? মানে E2 থেকে এই যে E2 এবং E1, অর্থাৎ এই শক্তি স্তর থেকে ইলেকট্রন এই শক্তি স্তরে নেমে আসলে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, তো এইটা আজকে আমরা করি আগে, কি বলে যে বোর মডেলটা পড়ি, তারপরে এই প্রবলেমটা আমরা আসলে সলভ করতে পারবো। ওকে, দেখো
বোর মডেল রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটির আলোকে তোমরা কিছু বলছো কি? হ্যাঁ ইমরান, আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবো ভাই, যেহেতু অফ টাইমে ক্লাস নিচ্ছি আমি, অবশ্যই তাড়াতাড়ি ছেড়ে দিব, ঠিক আছে? ভাই 2 মিনিট 18 সেকেন্ড জিপি অপারেটরে। আচ্ছা উজ্জ্বল ভাই, এই যে 2 মিনিট 18 সেকেন্ড কথা বলে কত টাকা গ্রামীণ ফোন তার মোবাইল থেকে কেটে নিল, এইটা বের করতে গিয়ে ইনশাল্লাহ এখন পর্যন্ত বোধহয় উজ্জ্বল ভাই তার ব্যালেন্সের অনেকটাই শেষ করে ফেলেছে, তারপরও তার সলভটা উজ্জ্বল ভাই পায় নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের জানা থাকলে তোমরা উজ্জ্বল ভাইকে সলভটা তাড়াতাড়ি জানিয়ে দেওয়ার কি। আচ্ছা অসুবিধা নাই, যাদের পরীক্ষার সলভ দেখতে পাও নাই, একবারে লগ আউট হয়ে গেছে, অসুবিধা নাই। আমি তো যে 2টা পরীক্ষা তোমাদের নিয়েছি গত, সেই 2টা পরীক্ষার সলভই আমি তোমাদেরকে দিব, ওকে? সলভ দিব, আজকে নয়, আজকে যেহেতু স্টুডেন্ট একটু উপস্থিতি কমই থাকবে, অফ টাইমে ক্লাস নিচ্ছি, আগামী দিন আমরা দিব। তো বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটির আলোকে বিজ্ঞানী বোর পরমাণুর গঠন সম্পর্কে একটা মতবাদ ব্যক্ত করেন। সেই মতবাদটাকে উনি 3টা ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগটার নাম উনি বলেছেন শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। কি বলেছেন উনি? শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। এখানে উনি কি বলেছেন জানো? রাদারফোর্ড পরমাণু মডেল একটা বড় ত্রুটি কি ছিল? ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে যে কোনো কণাকে বেস করে আরেকটা চার্জিত কণা যদি গতিশীল থাকে, তাহলে ওই গতিশীল কণাটি ক্রমাগত শক্তি বিকিরণ করার কথা, তাই না? এবং গত ক্লাস আমরা দেখেছি যে এভাবে যদি বিকিরণ করতে থাকে ইলেকট্রন, তাহলে বিকিরণ করবে আর আলটিমেটলি তার শক্তি কমে গেলে তো সে নিচের দিকে চলে আসবে, আস্তে আস্তে একসময় তো নিউক্লিয়াসে পতিত হবে। তখন আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের তো কোনো স্থায়ী অবস্থানই দেখতে পাবো না। সেইটার ত্রুটির আলোকে বোর উনি যে মতবাদটা দিয়েছেন সেটা কি দেখো ভাই। আচ্ছা এইসব নিউক্লিয়াসের, এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে আবর্তন করে। ওনার প্রথম কথা হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে আবর্তন করে। এখন কথা হচ্ছে কোন একটা পরমাণুর কক্ষপথ আসলে কয়টা? আমি অনেক স্টুডেন্টকেই যখন জিজ্ঞেস করি যে বলতো হাইড্রোজেন পরমাণুর কক্ষপথ কয়টা, তারা উত্তর দেয় একটা। কারণ তারা যখন ইলেকট্রন বিন্যাস করে হাইড্রোজেনের, তারা এইভাবে ইলেকট্রন বিন্যাসটা করে 1s1, মানে 1 নাম্বার কক্ষপথ তারা মনে করে। আসলে হাইড্রোজেনের একটা মাত্র ইলেকট্রন, তাই 1 নাম্বার কক্ষপথে গেলেই তার ইলেকট্রনটা শেষ হয়ে যায়, এইটা হচ্ছে বিষয়। বাট তার কক্ষপথ একটা তা কিন্তু না। তাই যদি হতো, তোমরা 9-10-এ বোর মডেলের হালকা ধারণা ছিল, সেখানে তোমরা পড়েছিলা যে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে অবস্থান করে, শক্তি শোষণ করে উচ্চ শক্তির অরবিটে চলে যায়। তো তার অরবিটই যদি একটা হয়, তাহলে যাই কই আসলে মাথায় রাখবা যে হাইড্রোজেনের অনুমোদিত অরবিট হচ্ছে একটা। আচ্ছা অরবিট আর অরবিটাল একটু পরে বলতেছি আমি, দাঁড়াও এটা সম্পর্কে। হাইড্রোজেনের কক্ষপথ, অনুমোদিত কক্ষপথ হচ্ছে একটা, বাট যে কোনো পরমাণু অনুমোদিত মানে হাইড্রোজেনের ইলেকট্রন আছে একটা, এবং সেই ইলেকট্রনটা অবশ্যই 1 নাম্বার কক্ষপথে যাবে। কেন যাবে সব ব্যাখ্যা আস্তে আস্তে তোমরা পাবা। তাহলে আপাতত শুধু এইটুকু জেনে রাখো যে হাইড্রোজেনের অনুমোদিত কক্ষপথ হচ্ছে একটা, কিন্তু যে কোনো পরমাণুর অসংখ্য কক্ষপথ বিদ্যমান। কক্ষপথগুলা কি শোনো এখন। ইলেকট্রনটা কোন প্রধান শক্তি স্তরে আছে, এই প্রধান শক্তি স্তরটা হচ্ছে কক্ষপথ। আর ইলেকট্রন এই প্রধান শক্তি স্তরে যে কোনো একটা জায়গায় তো থাকবে, যে অঞ্চল জুড়ে যে জায়গাতে ইলেকট্রনটা অবস্থান করে সেটাকে আমরা অরবিটাল বলে থাকি। অর্থাৎ আমি যদি উদাহরণটা প্রায় ব্যবহার করি, বাংলাদেশ যদি একটা পরমাণু হয়, বাংলাদেশ যদি একটা পরমাণু হয় আর আমি যদি একটা ইলেকট্রন হই, তাহলে আমি যদি তোমাকে বলি যে আমার বাড়ি কোথায় ভাই, আপনার বাড়ি কই, আমি আপনার বাড়িতে বেড়াতে যাব, আমি বললাম আমার বাড়ি নওগাঁ, বেড়াতে আইসো। তুমি কি আমার বাড়ি নওগাঁ খুঁজে পাবা? নওগাঁ জেলার কি ছোট্ট জেলা? অনেক বড় জেলা। তাহলে নওগাঁ জেলার কোন জায়গায় আমার বাড়ি, যেখানে আমার বাড়ি, আমাকে যেখানে পাওয়া যাবে, আমাকে পাওয়ার যেখানে সম্ভাবনা আছে, ওটাই হচ্ছে অরবিটাল। আর নওগাঁটা হচ্ছে অরবিট। অর্থাৎ কক্ষপথ হচ্ছে অরবিট, আর কক্ষপথের যে অঞ্চল জুড়ে, যে জায়গা জুড়ে ইলেকট্রনগুলো অবস্থান করে, সেটাই হচ্ছে অরবিটাল।
তাহলে আজকের পর থেকে আমি যদি কোনো অরবিট শব্দ ব্যবহার করি তোমরা বুঝবে আমি কক্ষপথগুলোকে বোঝাচ্ছি, আর অরবিটাল যদি ব্যবহার করি তাহলে বুঝবো ওই কক্ষপথের মধ্যে কোন জায়গায় ইলেকট্রন আছে সেটাই হলো অরবিটাল। এসব সম্পর্কে আরও ভালো ধারণা পাবা তোমরা কোয়ান্টাম সংখ্যা যখন পড়বো, ইলেকট্রন বিন্যাস যখন পড়বো, তখন হয়তো 2022-21 ভাবছিলাম খুব ইজি। আমি তো বলেছি ভাই আমরা একবার 0 থেকে শুরু করেছি, যে 21-22-23 সবাই লাভবান হবে, কোনো অসুবিধা নাই। ওকে, দেখলাম ভাই। ওকে প্লিজ, তাহলে দেখো আজকের পর থেকে যে তোমাকে কেউ জিজ্ঞেস করে যে কোনো একটা পরমাণুর অরবিট কয়টা, মানে কক্ষপথ কয়টা, তুমি বলবা যে কোনো পরমাণুর যে কোনো পরমাণুর যে কোনো পরমাণুর যে কোনো পরমাণুর অসংখ্য অরবিট বিদ্যমান, অসংখ্য অরবিট বিদ্যমান, যে কোনো পরমাণুর অসংখ্য অরবিট বিদ্যমান। মনে থাকবে যে কোনো পরমাণুর অসংখ্য অরবিট বিদ্যমান। তো আমরা আবার বোরের সেই শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবে চলে আসি। এত কথা তোমাদের খাতায় লিখতে হবে না, আমি যেগুলো বোর্ডে লিখবো সেগুলো লিখবা, আর এখন যেগুলো কথা আমি মুখে বলবো তোমার যে বই পড়ো না কেন সব বইয়ে কথাগুলো লেখা আছে, আমি শুধু বিষয়গুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিব, তাহলে মনে থাকে যেন যে কোনো পরমাণুর অসংখ্য অরবিট বিদ্যমান, সেটা হাইড্রোজেন হোক সোডিয়াম হোক যেই হোক না কেন। তো বোর কি বলছেন শোনো, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে আবর্তন করে তখন তার একটা নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রনগুলো আবর্তন করে, এবং এই আবর্তন করার সময় তারা কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কারণ হলো প্রত্যেকটা শক্তি স্তরের একটা নির্দিষ্ট শক্তি আছে। মনে করে 1 নাম্বার শক্তি স্তর একটা নির্দিষ্ট শক্তি আছে, 2 নাম্বার শক্তি স্তর একটা নির্দিষ্ট শক্তি আছে, 3 নাম্বার শক্তি স্তর একটা নির্দিষ্ট শক্তি আছে, 4 নাম্বার শক্তি স্তর একটা নির্দিষ্ট শক্তি আছে। অর্থাৎ যে শক্তি স্তরে ইলেকট্রনগুলো অবস্থান করে ওই শক্তি স্তরে অবস্থান করার জন্য যে শক্তি দরকার সেই শক্তি নিয়েই ওই ইলেকট্রনগুলো ওই নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। এই শক্তিগুলোর নাম উনি দিয়েছেন কোয়ান্টাম শক্তি, এবং আবর্তন করার সময় তারা কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। এই কক্ষপথগুলোকে যে একটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করি আমরা, যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এবং একটা গুরুত্বপূর্ণ কথা হলো নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয় তার শক্তির মান তত বেশি হয়, কিন্তু শক্তির পার্থক্য তত কম হয়। এই কথাটা আমি লিখে দিচ্ছি এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এবং লিখে দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আবার। নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয়, যত দূরের অরবিট হয়, নিউক্লিয়াস থেকে এইটুকু দেখা যায় না, নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয়, নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয়, এগুলো সব কথাগুলো কিন্তু পরবর্তীতে যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তখন কিন্তু কাজে লাগবে। অবশ্যই এগুলো একটু ভালো করে বুঝে এবং মনে রেখো। নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয় তার শক্তির, নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয় তার শক্তির মান তত বেশি হয়, কিন্তু নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয় তার শক্তির মান তত বেশি হয়, কিন্তু শক্তির পার্থক্য তত কম হয়। শক্তির পার্থক্য তত কম হয়, এটা আমি বুঝিয়ে দিব। আচ্ছা, এই যে তাহলে আমরা একটু এটা আমি বুঝিয়ে দেবো, টেনশন নাই। আগামী কথাগুলো একটু বলে নিই আবার প্রথম থেকে। হ্যাঁ, আজকে খেলা আছে 6:30, ইনশাল্লাহ 6:30 খেলা শুরু হওয়ার আগে আমি ক্লাসটা শেষ করে দেবো। ওকে, টেনশন নেই ভাই, আজে বাজে কমেন্টগুলো না করে একটু গুরুত্বপূর্ণ কমেন্ট করো, যেন তোমাদের কমেন্টগুলো দেখে আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারি। ওকে, তাহলে আমি একটু প্রথম থেকে কথাগুলো বলছি, দাঁড়াও। যে বোরের শক্তি স্তর সম্পর্কিত যে প্রস্তাবটা আছে, এখানে উনি কি বলেছেন যে নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে আবর্তন করে তখন সে কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। প্রত্যেকটা শক্তি স্তরের একটা নির্দিষ্ট শক্তি আছে। ইলেকট্রনগুলো যখন ওই কক্ষপথে থেকে আবর্তন করে ওই পরিমাণ শক্তি নিয়েই সে আবর্তন করে।
নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শক্তি স্তরকে আমরা প্রথম শক্তি স্তর বলি, 1 নাম্বার অরবিট বলি, তারপর 2, তারপর 3, তারপর 4, এইভাবে আমরা সংখ্যায়িত করি। আর সংখ্যাগুলোকে কে, এল, এম, এন এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয় তার শক্তির মান তত বেশি হয়, কিন্তু শক্তির পার্থক্য তত কম হয়। এই কথার অর্থ দেখো ভাইয়া, ধরে নাও এইটার শক্তি হলো 5, এইটার শক্তি ধরে নাও 15, এইটার শক্তি ধরে নাও 22, এইটার শক্তি ধরে নাও 26। এবার এই কথার অর্থ বুঝতে, আমি কিন্তু এমনি ধরছি মানগুলো, আমি যে কথাগুলো বললাম এই কথার অর্থ জনি দেখো তুমি বুঝতে পারলে আমি বলবো স্টুডেন্টরা বুঝতে পেরেছে। দেখো নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয় তার শক্তির মান তত বেশি হয়, কিন্তু শক্তির পার্থক্য তত কম হয়। দেখো তো এটা 1 নাম্বার শক্তি স্তর, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। দেখো তো 1 নাম্বার থেকে 2 নাম্বার শক্তি বেশি না? কত হলে 5 ছিল, এটা কত হলো 15, 3 নাম্বার 22 আরো বেশি, 4 নাম্বার আরো বেশি। তাহলে যত দূরের অরবিট হচ্ছে শক্তির মান বেশি হচ্ছে। আচ্ছা এই দুটার পার্থক্য কত? এই দুটার 1 আর 2 এর মধ্যে পার্থক্য কত শক্তির? 10। 5 আর 15 পার্থক্য হচ্ছে 10। আচ্ছা এই দুটার পার্থক্য কত? 7। এই দুটার পার্থক্য কত? 4। ব্যাপার অর্থ বুঝতে পারছো যে যত দূরে যাচ্ছে, যত দূরের অরবিট হচ্ছে তাতে শক্তির মান বেশি হয়, কিন্তু শক্তির পার্থক্য তত কম হয়। নিউক্লিয়াস থেকে যত, এটা পরমাণুর অরবিটের এই অরবিটগুলোর বৈশিষ্ট্য, এটাই বোর ব্যাখ্যা বলেছেন যে নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হবে তাতে শক্তির মান তত বেশি হবে, কিন্তু শক্তির পার্থক্য কমতে থাকবে। দেখা যাচ্ছে যে 5 নাম্বার শক্তি স্তর গেলে পার্থক্য আরো কম, 6 নম্বরে গেলে আরো কম। কেন হচ্ছে শক্তির পার্থক্য কম? এই সব ব্যাখ্যাগুলো তোমরা আস্তে আস্তে পাবা। আপাতত আমি বলার চেষ্টা করছি পরমাণু সম্পর্কে বোর কি কি মতবাদ দিয়েছেন এবং কোনগুলো তার ভুল, কোনগুলো তার সঠিক, সব আস্তে আস্তে হবে। বললাম না বোর মডেল 1টা 2টা ক্লাসে শেষ হয় না, কয়েকটা ক্লাস থাকে আর কি। এবং পরমাণুর গঠন থেকে যত প্রশ্ন হয় তার বেশিরভাগই বোর রিলেটেড। তাহলে শক্তি স্তর সম্পর্কে যদি প্রস্তাবটা উনি বলেছেন, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা, অথবা কারো কোনো প্রশ্ন আছে কিনা? খুরশিদ জাহান কান্তা ভাইয়া, কে থেকে জেড পর্যন্ত নামকরণ করা হয়, জেডের পদ শক্তি স্তরগুলোর নাম কি হবে? ওগুলা জানি না ভাইয়া, অতদূর পর্যন্ত যেতে যেতে আমার এই পৃথিবীটাই হয়তো ধ্বংস হয়ে যাবে। আমরা ইলেকট্রন বিন্যাস, কান্তা সম্ভবত সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এখন, তার মানে তোমার ফার্স্টে ইলেকট্রন বিন্যাস তো করার কথা। তাহলে তো বুঝতেই পারছো যে ইলেকট্রন বিন্যাসে কেবল কত নম্বর শক্তি পর্যন্ত মৌল আবিষ্কার হয়েছে। ঠিক আছে, এগুলো চিন্তা করার কোনো দরকার নেই ভাই। বলো প্লিজ ক্লিয়ার কিনা? বিশেষ করে 23-এর পোলাপানদের বলছি আমি, আপন ক্লিয়ার, তন্ময়া মন্ডল ক্লিয়ার, আমি একটু 23দের বিশেষ করে বলছি ভাইয়া প্লিজ একটু বলো তো ক্লিয়ার কিনা। ওকে, তোমরা সবাই লিখেছো ক্লিয়ার। যদি ক্লিয়ার হও তাহলে 2-1টা এমসিকিউ আমরা দেখব, আর একটু দেখতে চাই যে বইয়ে আমাদের কথাগুলো কিভাবে লেখা আছে, বইয়ে কথাগুলো কিভাবে লেখা আছে। তারপর আমরা আসলে দেখব যেখান থেকে প্রশ্নগুলো আসলে কিভাবে হয়, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। খুব ভালো করে আমাদের এই বোর মডেলটা আসলে পড়তে হবে। এই যে পেয়ে গেছি, দেখি একটু বইয়ে কিভাবে লেখা আছে। পরমাণুর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতকগুলো বৃত্তাকার স্থায়ী পথে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে। এসব কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। এই কক্ষপথগুলো শক্তি স্তর নামে পরিচিত। নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরবর্তী শক্তি স্তর সমূহকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রবর্তী শক্তি স্তর বলা হয়। প্রত্যেক শক্তি স্তর নির্দিষ্ট কোয়ান্টাম শক্তি সম্পন্ন, মানে যে শক্তি নিয়ে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে থাকে সেই শক্তিগুলোকে কোয়ান্টাম শক্তি বলে, নাম আছে তাকে। কারো মামার শক্তি, কারো খালুর শক্তি, কারো টাকার শক্তি, কারো পেশি শক্তি, ওটা হচ্ছে কোয়ান্টাম শক্তি। যে শক্তি স্তর নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে শক্তি তত অধিক। শক্তি স্তর সূচক এই সংখ্যাগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। সেটা আমরা যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা পড়ব তখন এই বাক্যটার অর্থ বুঝতে পারবা। কক্ষপথে ঘূর্ণনের সময় ইলেকট্রনের কোনরূপ শক্তির ক্ষয় বা বিকিরণ হয় না বলেই ইলেকট্রন কক্ষপথ থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রে পতিত হয় না। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন এই যে এটা নিউক্লিয়াস, তোর ইলেকট্রন এই জায়গায় আবর্তন করছে, সে এই জায়গাতে আবর্তন করবে। এই আবর্তন করার সময় সেই শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। তাহলে ওই জায়গা থেকে স্থানচ্যুত হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ওখান থেকে সে বাইরেও যাবে না, নিউক্লিয়াসে আসবে না, এটাই বলেছে। আর আমি যে কথাটা লিখে নিয়েছি এটা অবশ্য তোমাদের এর মধ্যে লেখা নাই, কিন্তু কথাটা গুরুত্বপূর্ণ। সেটা হলো নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হবে তার শক্তির মান তত বেশি হবে,
কিন্তু শক্তির পার্থক্য তত কম হবে। এই এমসিকিউটা আছে তোমাদের, আমি একটু তোমাদেরকে দেখাতে চাই। দেখো এখানে নাই, তার মানে এখানেই আছে, দেখাচ্ছি ভাইয়া তোমাদের এমসিকিউটা। ওকে দেখো, এই যে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন ট্রানজিশনের ক্ষেত্রে নিচের কোনটিতে সবচেয়ে বেশি শক্তি নির্গত হবে? অর্থাৎ 4 নাম্বার শক্তি থেকে 3 নাম্বারে গেলে, 3 নাম্বার থেকে 2 নাম্বারে গেলে, 5 নাম্বার থেকে 4 নাম্বারে গেলে, নাকি 6 নাম্বার থেকে 5 নাম্বারে গেলে? তোমরা একটু খেয়াল করো, আমি আগে একটু বলি তাহলে ভালো বুঝতে পারবা ভাইয়া। একটু দেখো, আমি যে শক্তির মানগুলো লিখেছি সেখানে তোমরা খেয়াল করো, সেখানেই খেয়াল করো, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, মনে কোনো প্রশ্ন থাকবে না। দেখো এটা মনে করো 4 নাম্বার শক্তি স্তর, তার মানে N4 থেকে যদি আমার N3 তে যায় ইলেকট্রন, N4 থেকে N3 তে গেলে কত শক্তি নির্গত হচ্ছে? 4। N3 থেকে N2 তে যদি যায় তাহলে কত? 7। N2 থেকে যদি N1 এ যায় তাহলে কত হচ্ছে? 10। আচ্ছা আরেকটা অপশন মনে করো, N5 থেকে যদি N5 থেকে যদি N5 থেকে যদি N4 এ যায় তাহলে আরো একটু পার্থক্য কম হবে। এই পার্থক্য কম কিনা, যত দূরে যাবে আমরা কি বললাম পার্থক্য তত কম হবে, হয়তো 4 থেকে কম হবে। তার মানে যত দূরের দিকে ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে, কারণ স্থানান্তর কতটুকু শক্তি হবে? পার্থক্যটুকুতে স্থানান্তর হবে। কতটুকু শক্তি স্থানান্তর হবে? পার্থক্যটুকু। এখান থেকে এখানে গেলে 4, এখান থেকে গেলে 7, তার মানে যত কাছের দিকে পার্থক্য হচ্ছে তত বেশি শক্তি নির্গত হবে, যত দূরের দিকে স্থানান্তর হবে তত কম শক্তি নির্গত হবে, কারণ দূরের দিকে পার্থক্যটা কি থাকে? কম থাকে। এই যে এটা হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন ট্রানজিশনের ক্ষেত্রে নিচের কোনটিতে সবচেয়ে বেশি শক্তি নির্গত হবে? N4 থেকে N3, N3 থেকে N2, N5 থেকে N4, N6 থেকে N5, অবশ্যই N3 থেকে N2। যদি অপশনে থাকতো আমাদের N2 থেকে N1 তাহলে ওটাই অ্যান্সার হতো। অর্থাৎ যত কাছের দিকে, কারণ যত দূরে যাবে শক্তির মান বেশি হবে, ঠিক আছে, কিন্তু পার্থক্য যে কম হবে আর নির্গত হবে তো পার্থক্যটুকুই। তুমি 50 টাকা নিয়ে গেছো, ফেরত নিয়ে আসছো 40 টাকা, কয় টাকা খরচ করেছ? নির্গত কয় টাকা হয়েছে? 10 টাকা। মানে কি পার্থক্যটুকুই তো নির্গত হবে। তাহলে যত কাছের দিকে নিউক্লিয়াসের তত পার্থক্য বেশি, ফলে বেশি শক্তি নির্গত হবে। এইভাবেও তোমাদের এমসিকিউ আসতে পারে। আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও যে তোমরা এই এমসিকিউটা বুঝতে পেরেছো কিনা। তবে রিকোয়েস্ট, তোমরা যখন অ্যান্সারগুলো দিবে অবশ্যই অ্যান্সার দেওয়ার সময় তোমাদের যে যে সালের পরীক্ষার্থী 22, 21, 23 এইভাবে একটু উল্লেখ করে দিবে, তাহলে আমি বুঝতে পারবো যে কোন সালের কোন পরীক্ষার্থীগুলো অ্যান্সার করতেছে আসলে। এখন যদি তোমরা বলো যে ভাইয়া আমরা যদি এমনি দিই, আমি 21-এর পরীক্ষাতে লিখলাম 23 বা 23-এর পরীক্ষাতে লিখলাম 21, এমনি কেন মিথ্যা কথা বলবা? আরে মানুষ তো অনেক সময় প্রয়োজনীয় মিথ্যা কথা বলে না, তুমি কেন অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলবা? কি ঠিক কিনা? তুমি 22-এর পরীক্ষাতে 23 লেখার কি দরকার? 23-এর পরীক্ষাতে 21 লেখার কি দরকার? আচ্ছা, থ্যাংক ইউ। বিনতি লিখেছ ক্লিয়ার, ইমরান ক্লিয়ার, আফিয়া ইয়াসমিন ক্লিয়ার, তাসমিয়া সুলতানা ক্লিয়ার, রিফাত জামিলা স্নিগ্ধা, তানভীর মুস্তফা, আবু সাইদ অরব। আমি এখনো দেখতে পেলাম না ভাইয়া, কি বলে যে 23 পেলাম না। ফয়সাল, নাফিজা, অনেক বর্মন, প্রাণ পার্থ, থ্যাংক ইউ ক্লিয়ার, থ্যাংক ইউ ক্লিয়ার। তাহলে আমাদের একটা হয়ে গেল, আমাদের বোরের শক্তি স্তর সম্পর্কিত যে প্রস্তাবটা সেইটা আমাদের হয়ে গেল। এইবার আসি বোরের দ্বিতীয় যে মতবাদটা আছে সেইটা। বোরের দ্বিতীয় যে মতবাদটা, মানে দ্বিতীয় যে ভাগটা আছে সেটা হলো কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, কৌণিক ভরবেগ সম্পর্কিত যে প্রস্তাবটা আছে বোরের, সেখানে কি বলেছেন দেখো, যে নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে আবর্তন করে
তখন তার যে কৌণিক ভরবেগ হয়, তোমরা নিশ্চয়ই জানো ভাইয়া, ইলেকট্রনের ভরকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি আর রৈখিক বেগকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি, তাহলে এম এবং ভি এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে ভরবেগ পেয়ে যাব। ওইটা কিন্তু রৈখিক ভরবেগ হলো, ঠিক আছে। তো কৌণিক ভরবেগটা আমরা কি করে বের করব? ওই রৈখিক বেগকে যদি ব্যাসার্ধ দিয়ে গুণ করি তাহলে কিন্তু কৌণিক বেগটা আমরা পেয়ে যাব। অর্থাৎ নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করবে তখন তার কৌণিক ভর বেগ, এটা রৈখিক বেগ, আর দিয়ে দিলাম আমি ব্যাসার্ধ দিয়ে গুণ করলে কৌণিক ভরবেগ পেয়ে যাব। কোন কোন বইয়ে এই পুরো জিনিসটাকে বড় হাতের এল দ্বারা প্রকাশ করছে। তো বোর বলছেন যে নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে আবর্তন করবে তখন ওই ইলেকট্রনের যে কৌণিক ভরবেগের মান হবে সেটা নির্দিষ্ট। এবং কতটুকু নির্দিষ্ট? বলছে ইলেকট্রনটা যে কক্ষপথে থাকবে সেটার h/2π এর গণিতক, অর্থাৎ এইটা n × h/2π। আমি আবারও বলছি, কৌণিক ভরবেগ সম্পর্কিত যে প্রস্তাবটা বোর্ড দিয়েছেন সেখানে উনি বলেছেন নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে থেকে যখন ইলেকট্রন নিউক্লিয়াসকে আবর্তন করবে তখন তার যে কৌণিক ভরবেগের মান হবে সেটা নির্দিষ্ট। এবং কত নির্দিষ্ট? h/2π এর গণিতক। কি বললাম? h/2π এর গণিতক। অর্থাৎ তোমাকে যদি বলা হয় দ্বিতীয় শক্তি স্তরে অবস্থানকারী কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত হবে, তাহলে কৌণিক ভরবেগের মান হবে দ্বিতীয় শক্তি স্তর, মানে এন এর মান হচ্ছে 2, তাহলে 2h/2π = h/π। এইভাবে এমসিকিউ আসতে পারে, এইভাবে কিন্তু বা এমসিকিউ আসতে পারে যে এত নাম্বার শক্তি স্তরে অবস্থানকারী ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত, শুধু এন এর মানটা তুমি বসাই দিবা তাহলে হয়ে যাবে। এখান থেকে আমি তোমাদেরকে একটা এমসিকিউ দেখাচ্ছি, দেখো। এই যে দেখো, বরিশাল বোর্ড 2017-তে এসছে, পরমাণুর দ্বিতীয় কক্ষপথে একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয় সমীকরণ কোনটা হবে? দ্বিতীয় কক্ষপথে অনেকেই দেখবা প্রথমে দেওয়া আছে mvr = 2h/π, পূরণ করে দিয়ে চলে আসবে। আসলে অ্যাকচুয়ালি তো সমীকরণটা ছিল mvr = nh/2π। তাহলে এন এর মান তুমি 2 বসাও তাহলে কেটে গেলে কি হবে? h/π। অর্থাৎ অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এটা বরিশাল বোর্ড 2017-এর এমসিকিউ। এইভাবে কিন্তু এমসিকিউটা দিবে যে এত নাম্বার শক্তি স্তরে অবস্থিত কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান নিচের কোনটি? ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া, এইটুকুতে এমসিকিউর জন্য দেখলাম এটা কিন্তু বোরের একটা ত্রুটি। বোরের প্রথম ত্রুটি হচ্ছে এই সমীকরণটা কোথায় থেকে আসলো, কিভাবে উনি সমীকরণটা পেলেন, এটার উনি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেন না। কি বললাম? এই সমীকরণের উৎপত্তি সম্পর্কে উনি নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেন নাই। এটা হলো তার প্রথম ত্রুটি। দ্বিতীয় ত্রুটি হচ্ছে, শোনো ভাইয়া তোমরা, হাইজেনবার্গ নামে একজন বিজ্ঞানী উনি বলেছেন যে ইলেকট্রনের মতো গতিশীল কোনো কণা যদি আবর্তন করে তাহলে তার সঠিক অবস্থান এবং ভরবেগ, কি বললাম এটা নিয়ে আমি পরের ক্লাসে আরো ডিটেলস বলবো। সঠিক অবস্থান আর হচ্ছে ভরবেগ। হাইজেনবার্গ বলেছেন যে ইলেকট্রনের মতো গতিশীল কোনো কণা যখন ক্রমাগত আবর্তন করতে থাকে তখন তার সঠিক অবস্থান এবং ভরবেগ দুটা কখনো সঠিকভাবে নির্ণয় করা যায় না, এবং এটা সত্য, এটা পরীক্ষিত, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা সত্য, অর্থাৎ সঠিক অবস্থান এবং ভরবেগ দুটা কখনোই নিখুঁতভাবে বের করা আসলে যাবে না। এটা স্বীকৃত হাইজেনবার্গের নীতি। কার নীতি বললাম? এটা হাইজেনবার্গ। এইটা নিয়ে আরো পরে আমি কথা বলবো। বললাম না বোর মডেল পড়তে টাইম লাগবে। হাইজেনবার্গ উনি বলেছেন যে ইলেকট্রনের মতো ক্ষুদ্র গতিশীল কোনো কণার সঠিক অবস্থান এবং ভরবেগ দুটা কখনো একসাথে সঠিকভাবে নির্ণয় করা যায় না। যদি আমরা অবস্থানটা সঠিকভাবে নির্ণয় করি তাহলে ভরবেগ নির্ণয় করতে পারবো না, ভরবেগ নির্ণয় করতে পারলে অবস্থান নির্ণয় করতে পারবো না, দুটা নির্ণয় করা আসলে যাবে না।
কিন্তু বোরের দিকে খেয়াল করো তো, আমরা যদি বলি যে অবস্থান কোথায় আছে, এন এর মান বলে দিলাম যে 3 নম্বর শক্তি স্তরে আছে, এইচ তো প্ল্যাঙ্ক ধ্রুবক, 2 পাই তো ধ্রুবক মান, তাহলে ভরবেগ পেয়ে যাচ্ছ না তুমি? এটা যদি জানা থাকে মানটা বের করা যাবে না? মান বসাই দিলে তো হয়ে যায়। এইচ এর মান তো জানি আমরা 6.626 ইন্টু 10⁻34, পায়ের মান তো জানি আমরা, 2 তো ধ্রুবক সংখ্যা। তার মানে আমি যদি অবস্থান নির্ণয় করতে পারি তাহলে ভরবেগে নির্ণয় করা যাবে। আবার যদি ভরবেগটা আমার জানা থাকে তাহলে এনের মান বের করা যাবে না? তার মানে একটা জানা থাকে তো আরেকটাও বের করতে পারতেছি, একটা বের করতে পারলে আরেকটাও বের করতে পারতেছি। তার মানে দুটো তো একসাথে বের হচ্ছে, একটা বের হলে একটা বের হয়, তার মানে কি দুটাই বের হয়। এটা একটা বোরের ত্রুটি, যে বোর মডেলে বলা, বোর মডেল অনুসারে অনেক সময় পোলাপান আমাকে বলে, জানো যে ভাইয়া আমি তো পুরা বোর মডেল পড়ে আসলাম, বোর তো কোথাও বলেন নাই যে অবস্থান এবং ভরবেগ দুটাই একসাথে নির্ণয় করা যায়, তাহলে আমরা কেন বলছি যে হাইজেনবার্গের ত্রুটির হাইজেনবার্গের নীতির আলোকে এটা ত্রুটি? আসলে সব কথা বলা লাগে না, সব কথা বলা যায় না, অনেক কথা ভিতর থেকে ফিল করতে হয়। সমীকরণ কথা বলে, ওনার সমীকরণ থেকে তো আমরা বুঝতে পারছি যে এন যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি তাহলে এটাও বের করতে পারবো। এই মান বসাইলে তো মান বের হয়ে যাবে। আবার এই মান যদি আমার জানা থাকে তাহলে এন এর মানটা আমি বের করে ফেলতে পারবো। তার মানে একটা বের করতে পারলে আরেকটাও বের করতে পারতেছে, মানে দুটো একসাথে বের হচ্ছে। মানে ধরো দুজন ছেলে বসে আছে, আমি বললাম এই তুমি যাও, আরেকজন বলছে ও গেলে আমিও যাবো, তার মানে তুমি থাকো, তুমি যাও, ও বলছে ও গেলে আমিও যাবো, তার মানে কি দাঁড়ালো বিষয়টা? দুইজন একসাথে যাবে, একটা বের করলে একটা বের করতে পারতেছি, তার মানে দুটো একসাথে বের করতে পারছি। এটা হাইজেনবার্গের নীতির সাথে সাংঘর্ষিক। এখান থেকে অনেক এমসিকিউ হয় যে হাইজেনবার্গের নীতি অনুসারে ইলেকট্রনের সঠিক অবস্থান নির্ণয় করতে পারলে কোনটি নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে? ভরবেগ। ভরবেগ নির্ণয় করতে পারলে কোনটি নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে? অবস্থান। কি ঠিক আছে? বোর মডেলের সাথে সাংঘর্ষিক নিচের কোনটি? হাইজেনবার্গের নীতি। আমাকে একটু বলো, এটার ম্যাথমেটিক্যাল ব্যাপার আছে, আমি আসবো, তার আগে প্লিজ আমাকে একটু বলো তোমরা কৌণিক ভরবেগ সম্পর্কিত যে প্রস্তাবটা আছে বোরের, সেই প্রস্তাবটা বুঝতে পেরেছো কিনা, জাস্ট কথাগুলো বুঝতে পেরেছো কিনা? যে নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে থেকে যখন ইলেকট্রন নিউক্লিয়াসকে আবর্তন করে তখন তার কৌণিক ভরবেগের মানটা হয় নির্দিষ্ট, এবং কত নির্দিষ্ট? অর্থাৎ ইলেকট্রন যত নম্বর শক্তি স্তরে থাকবে সে সবসময় h/2 গণিতক হবে। ওকে, এবং যে কোনো কত নম্বরের ইলেকট্রনটা আছে, সেই কত নম্বর শক্তি স্তরে ইলেকট্রনটা আছে, এটা যদি আমরা বলে দিই তাহলে আমরা সহজেই mvr মানে কৌণিক ভরবেগে পেয়ে যাব, যেটা হাইজেনবার্গের নীতির সাথে সাংঘর্ষিক। প্লিজ 21-22 বেট সুন্দর বলতেছো। হ্যাঁ ইমরোজ ওয়াহিদ, এটা ভুল বলতেছি না আমি, ত্রুটি আছে ইকুয়েশনে। ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার প্রত্যয় লিখেছ 23 ক্লিয়ার, থ্যাংক ইউ প্রত্যয়। প্রত্যয়ের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল, এখন ঠিক আছে না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এখান থেকে আমি বলে দিলাম প্রশ্ন আসতে পারে এমসিকিউ আকারে, 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার বলে দিল যে চতুর্থ শক্তি স্তর অবস্থানকারী কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান নিচের কোনটি? তাহলে এর মান 4, তাহলে 4h/2 পাই, তাহলে ইজিক্যাল কি হবে? 2h/পাই। এইভাবে এমসিকিউ আসতে পারে। এমসিকিউ আসতে পোলাপান পারে, পোলাপান যে ভুলটা করে সেইটা হচ্ছে ম্যাথমেটিক্স, অঙ্কে ভুল করে। দেখো mvr = nh/2 পাই। ওকে, মাথায় রাখবা সাধারণত এই সমীকরণের যদি কোনো অঙ্ক দেয় বলবা কিরকম অঙ্ক দিবে ভাইয়া? ইলেকট্রনের ভর তোমার জানা আছে, রৈখিক বেগটা তোমার বলে দিল, কত নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন আছে সেটা বলে দিল, দিয়ে বললো ব্যাসার্ধ বের করো, অথবা ব্যাসার্ধ বলে দিল, ইলেকট্রন ভর তোমার জানা আছে বা বলে দিতে পারে, এন এর মানটা বলে দিল, দিয়ে বলল রৈখিক বেগ বের করো, যে কোনোটা বের করতে বলতে পারে। ছোট্ট একটা ভুল তোমার পুরো পরিশ্রমটাকে কিন্তু নষ্ট করে দিবে। কি ঠিক আছে? এই ভুলটা যেন না হয় সেটা আমি তোমাদের বলছি। SI এককে যদি তুমি অঙ্কটা করতে চাও, এই অঙ্ক সাধারণত 2টি এককে করা হয়, একটা হচ্ছে SI, একটা হচ্ছে CGS। একটা SI একক অঙ্ক করা হয় আর একটা হচ্ছে CGS এককে। SI এককে যদি অঙ্কটা তুমি করতে চাও তাহলে ভর অল টাইম বসাবা তুমি কেজিতে, বেগ অবশ্যই বসাবা মিটার পার সেকেন্ডে, ব্যাসার্ধ অবশ্যই বসাবা মিটারে, আর প্ল্যাঙ্ক ধ্রুবক এইচ এর মানটা বসাবা 6.626 × 10⁻³
34 জুল সেকেন্ড। এই কয়ার 2 পাইলে তো ধ্রুবক মান, n তো ধ্রুবক সংখ্যা। এই চারটার মধ্যে যে কোনো একটাতে যদি তুমি ভুল করে ফেলো 0 পাবা। যে কোনো একটা ধরো ভুল করে কেজি না করে গ্রাম করলা, বা সেন্টিমিটার পার সেকেন্ড রাখলা, বা ব্যাসার্ধ সেন্টিমিটার করলা, বা এটা করলা, কিন্তু এর মধ্যে হয়তো সবগুলা সিজিএস করলে একটা এসআই করলা, বা সবগুলো এসআই করলা একটা সিজিএস করলা। এই চারটাই করতে হবে যদি এসে এককে তুমি অঙ্কগুলো করতে চাও। খুব সাবধান, খুব সহজ অঙ্ক, কিন্তু পোলাপাতদের কিন্তু অঙ্কগুলো ভুল হয়। সিজিএস এ যদি অঙ্কগুলো তুমি করতে চাও তাহলে তখন তুমি কি করবা ভাইয়া? অবশ্যই এক্ষেত্রে অবশ্যই তুমি ভরটা বসাবা গ্রামে, ভর গ্রামে, বেগটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড, ব্যাসার্ধ হবে সেন্টিমিটারে, আর প্ল্যাঙ্ক ধ্রুবকের মান হবে 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড। ওই যে মনে আছে না, 1 জুল সমান 10⁻7 আর্ক, কাজের একক বা শক্তির একক। এসআই এককে কাজের একক হলো জুল, আর সিজিএস এককে কাজের একক হলো আর্ক। জুলের সঙ্গে আর্গের সম্পর্ক হচ্ছে 1 জুল সমান 10⁻7 আর্ক। তো এই যে আমরা জুলে জানি, একে 10⁻7 দিয়ে গুণ করলেই আমরা আর্গে মানটা পেয়ে যাব। অবশ্যই হয় এই গ্রুপ দিয়ে ক্লাস করবা, অথবা এই গ্রুপ দিয়ে অঙ্ক করবা, অথবা ওই গ্রুপ দিয়ে অঙ্ক করবা। এই গ্রুপের দুটা, ওই গ্রুপের দুটা নিলে কিন্তু হবে না। তুমি মনে করলা যে ভর এবং বেগ নিব কেজি আর মিটার পার সেকেন্ডে, আর এই দুটা নিব, হবে না। যে কোনো একটা গ্রুপ চেঞ্জ করলে কিন্তু অঙ্ক আর হবে না। আমার বিশ্বাস আমার এই কথাগুলো তোমরা বুঝতে পেরেছ। এই খেলা শুরু হয়ে গেছে 6টায় না 6:30 খেলা? তো আচ্ছা থাক, খেলা শুরু হোক, খেলার কথা বাদ দাও, আমরা একটু পরে শেষ করবো, সমস্যা নাই। ব্যাক টু আব্দুল্লাহ, ক্লিয়ার, থ্যাংক ইউ। প্লিজ আর কেউ কোনো প্রবলেম? ক্লিয়ার। 23 স্নেহা লিখেছ, থ্যাংক ইউ। সুমায়া জান্নাত, আচ্ছা ঠিক আছে। প্লিজ আমরা একটু অঙ্ক দেখি এখন। একটু দেখো ভাই, কোনো কাজ করতে গেলে সিরিয়াসলি করতে হয়, ওকে? মজা করার সময় মজা করতে হয়। আমি আমার ব্যক্তিগত লাইফে ধরো কোনো একটা কারো একটা অনুষ্ঠানে গেছি, আমি সেখানে গিয়ে আমি আর কাজের কথার চিন্তা করি না। স্টুডেন্ট লাইফে যদি আমি কোনো একটা ফ্রেন্ডের বার্থডেতে গেছি, আমি আর পড়ালেখার কথা চিন্তা করতাম না। এই কারণে আমি বার্থডে অনুষ্ঠানে গিয়ে যদি পড়ালেখার কথা চিন্তা করি, আমার কিন্তু ওই বার্থডে অনুষ্ঠানটা এনজয় করা হবে না। আর চিন্তা করে তো কোনো লাভ হবে না, কারণ ওই মুহূর্তে চিন্তা করলে তার পড়ালেখা করতে পারবো না। আমি মাঝখান থেকে পড়ালেখাটাও হলো না, আমার এনজয়টাও করা হলো না। আমি কিন্তু ওখানে এনজয় করি। একইভাবে যখন পড়তে বসি তখন এই বার্থডের বন্ধুর এই বার্থডে পার্টির কথা আমি মনে রাখি না, কারণ আমি যদি মনে করি মাঝখান থেকে ওইটা মনে পড়বে, ওই এনজয়টা শুধু মনেই পড়বে, বাট আমার যে কাজের কাজ পড়ালেখার এটার আসলে কিছুই হবে না। তো সুতরাং যারা মনে করছো যে খেলা আমার পড়ার চেয়ে খেলা দেখাটা গুরুত্বপূর্ণ, তারা ক্লাস করা বাদ দিয়ে খেলা দেখো, এতে খেলাটা এনজয় করতে পারবা। আর যদি মনে করো না আমার ক্লাসটা ইম্পর্টেন্ট, একটু পরেও খেলাটা আমি দেখতে পাবো, তাহলে খেলার কথাগুলো বাদ দিয়ে পড়ালেখা করো, এখন ক্লাসটা করো, ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ। তো অঙ্ক করতে চেয়েছি আমরা, তাই না? তো 1 নাম্বারটা তো এখন আমাদের হয়নি, 2 নাম্বার তো আগেই হয়ে গেছে, 3 নাম্বার এখন হয়নি, 4 নাম্বারটা পেয়েছি আমরা। দেখো এখানে 4 নাম্বার অঙ্ক পেয়েছি। হাইড্রোজেন পরমাণুর 4র্থতম কক্ষের ব্যাসার্ধ এত মিটার, এই কক্ষের ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। ইলেকট্রনের গতিবেগ, তার মানে আমাকে ভি বের করতে বলছে। দেখো ভি বের করতে বলছে। এন এর মান আমার কত বলেছে এখানে? 4র্থ মানে এন, 4। এবার এইচ এর মান কত? যেহেতু আমাদের এখানে ব্যাসার্ধটা দেওয়া আছে মিটারে, আমরা এসে একক অঙ্কটা করব। 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এরপর এম, ইলেকট্রন ভরটা মাশাআল্লাহ আমাদের কেজিতেই দেওয়া আছে, টেনশন নাই। গ্রামে দেওয়া থাকলে আমরা কেজি বানায় নিতাম। 9.1 ইন্টু 10⁻31 কেজি। আর কি কি রাশি আছে এখানে? আর এর মান, ব্যাসার্ধ কত আছে? 8.5 ইন্টু 10⁻10। খুব সহজে আমরা পায়ের বাম তো জানি আমরা, আর খুব সহজে আমরা ওর বেগটা আসলে ইলেকট্রন বেগ, এখানে বেগ মানে বুঝতেই পারছো রৈখিক বেগের কথাই বলা হচ্ছে, যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে তার মানে বুঝতে হবে রৈখিক বেগ। এখন যদি বলো ভাই আমি যদি কৌণিক বেগ মনে করি, তার সমস্যা কি? একই কথা, কৌণিক বেগ মনে করলেও তো তোমাকে রৈখিক বেগ বের করতে হবে, তারপর না দুটা গুণ করে তুমি কৌণিক বেগ বানাবা। এইভাবেই ভাই এই অঙ্কগুলো তোমাদেরকে আসলে করতে হবে। তোমরা সব সময় শুধু নিজেদের মধ্যে আলোচনাই করছো ভাইয়া।
ওকে। ও ইমরান এই জন্য লিখিস, বুঝেছি ভাই। হাইজেনবার্গে তো আপনি বললেন, ঠিক বলেছ। ওই যে হাইজেনবার্গের বললাম যে দুটা জিনিস একসাথে আসলে নিখুঁতভাবে করা যায় না, একটা করলে আরেকটা করতে পারবে না। ঠিক আছে, হাইড্রোজেনের তৃতীয় ও চতুর্থ কক্ষপথ ব্যাসার্ধ। হাইড্রোজেনের তৃতীয় এবং চতুর্থ, এটা একটা শর্টকাট সিস্টেম আছে, এটা 5 নম্বরটা পরে করো। সামনে ক্লাসে আমি তোমাদের সূত্রগুলো বের করে দেখাবো। 6 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেছে, 7 নম্বর হয়ে গেছে, 8 নম্বর হয়ে গেছে, 9 নম্বরটা হয়ে গেছে, 10 তো হয়নি, এগুলো 11, এগুলো আলাদা জিনিস, এগুলো আগামী ক্লাসেই হবে। 18 এগুলো আগামী ক্লাসেই হবে। এই যে 22 নম্বরটা দেওয়া আছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ। এই যে 21 নম্বরটা দেখো, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথ আবর্তনশীল ইলেকট্রনের শক্তি কত হবে। এগুলো আমরা যদি আজকে তোমরা বের করতে পারবা, কিন্তু নো, আমি বের করা দেখাচ্ছি না। সামনে ক্লাসে যে কোনো একটা শক্তির মান, ব্যাসার্ধ, এগুলার নির্ণয় সমীকরণ আমি তোমাদের শেখাবো। হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এত সেন্টিমিটার, ওই পরমাণুর একমাত্র ইলেকট্রনটি কত বেগে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে গণনা করো। ওকে, তো ব্যাসার্ধ তো আমাদেরকে তো বলেই দিয়েছে, কি বের করতে বলছে এখানে। আচ্ছা, হাইড্রোজেন ব্যাসার্ধ ওই পরমাণু একমাত্র ইলেকট্রনটি। ওকে, তার মানে এর মান হচ্ছে 1, প্রথম কক্ষপথে বিরাজিত ইলেকট্রন, গতিবেগ ভি এর মানটা তোমাদেরকে বের করতে বলেছে। ও আচ্ছা, এটা তো হয়ে গেল 23 নাম্বারটা। 24 নাম্বারটা দেখো ভাই, একটু 24, অনেক সময় পোলাপান এটা বুঝতে ভুল করে। কোন পরমাণুর এম কক্ষপথ আবর্তনরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো। ওই কক্ষপথের ব্যাসার্ধ বলে দিয়েছে, আবর্তনত ইলেকট্রনের গতিবেগ কত, আমি সবই পারবা। জাস্ট অনেক সময় পোলাপানদের মনে এমটা আসলে কি, কে এল এম। কে মানে 1 নম্বর শক্তি স্তর, এল মানে 2 নম্বর শক্তি স্তর, এম মানে 3 নম্বর শক্তি স্তর, মানে 3 নম্বর শক্তি স্তরের ইলেকট্রনটার তোমার ব্যাসার্ধটা বের করতে বলছে। আমি আশা করি এই কৌণিক ভরবেগ সম্পর্কিত যে অঙ্কগুলো আছে তোমরা করতে পারবা। যেগুলো পারবা না সেগুলোর জন্য তো আমি আসলে আসি ভাই। এখন আমরা চলে যাব বোর্ডের। তোমরা ভেবো না যে তাহলে তো ভাই খুব সহজ, বোর্ড তো একদম শেষ হয়ে গেল। শেষ হয় নাই, কেবল তো আমি আজকে তোমাদের বোর পরমাণু মডেলের প্রাথমিক জিনিসগুলো আলোচনা করছি। সামনে ক্লাসগুলো থেকে আমরা আরো ভিতরে ঢুকবো, ঠিক আছে? তখন বুঝবা যে বোর মডেলে কত মজার জিনিসগুলো আসলে আছে। এবার আমরা শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত যে প্রস্তাবটা আছে সেইটা দেখব। শক্তির শোষণ বা বিকিরণ, শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। পরমাণু শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। ওকে, শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। তো বোরের তোমরা শক্তি স্তর সম্পর্কিত যে প্রস্তাবটা আছে, বোরের শক্তি স্তর সম্পর্কিত যে প্রস্তাবটা আছে, সেখানে তোমরা পড়লা কি, পড়লা যে নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে আবর্তন করে তখন সে কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কথা একদম ঠিক, যে নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে আবর্তন করে তখন সে কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। ইটস ওকে। ধরো একটা মানুষের মাসিক ইনকাম হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা যতদিন তার ইনকাম থাকবে, ধরো সে একটা 20,000 টাকা ইনকাম, সে একটা 5,000 টাকা দামের বাড়িতে থাকে। ধরো এইটা একটা বাড়ি, সেই বাড়ির নিচতলার ভাড়া হচ্ছে মনে করো 5,000, দুতলা ভাড়া হচ্ছে 7,000, তিনতলা ভাড়া হচ্ছে মনে করো 9,000 টাকা। তো একটা মানুষের বেতন মনে করো 20,000, তাহলে 20,000 টাকার যদি তার বেতন হয়, মাসিক ইনকাম হয়, তাহলে সে কত টাকার বাড়ি ভাড়ায় থাকতে পারবে সেটা ফিক্সড করে নিবে। সে 5,000 টাকার বাড়ি ভাড়ায় থাকে। যতদিন পর্যন্ত তার বেতন 20,000 টাকা থাকবে ততদিন পর্যন্ত কিন্তু সে কি করবে বলতো, ওই 5,000 টাকার বাড়িতেই থাকবে। এবার ধরো 100 হুট করে তার বেতন বেড়ে 25,000 টাকা হয়ে গেল। এবার সে কি করবে বলতো, ভাবে আরেকটু ভালো ফ্লোরে থাকি, একটু বেশি ভাড়া দিই, আমি তো ইনকাম বেশি করতেছি। তো পরমাণুরাও তো মানুষ, ওদের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। সেটা হলো এই যে দেখো, এটা একটা পরমাণুর, এগুলো নির্দিষ্ট কক্ষপথ। বোর বলছেন এইসব নির্দিষ্ট কক্ষপথে যখন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে আবর্তন করে তখন সে কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কিন্তু বাহির থেকে যে শক্তি দাও, ধরো ইলেকট্রনটা এই কক্ষপথে ছিল, এবার তুমি বাহির থেকে তাপ হোক, চাপ হোক, যেভাবে হোক না কেন শক্তি দিলে, এবার ওই ইলেকট্রন কি করবে, ওই শক্তিটা শোষণ করে সে উত্তেজিত হয়ে যাবে। তোমরা জানো পৃথিবীতে যার শক্তি যত বেশি সে তত উত্তেজিত। আমার শক্তি কম, আমি খুব শান্তশিষ্ট, কারো আগেও নাই পিছেও নাই, কাউকে কিছু বলবো না।
কালকে আমি ব্যাপক শক্তি লাভ করলাম, এবার আমি কী হবো জনি? অস্থির হয়ে যাব। একে থাপ্পড়, ওকে লাথি, এই মারা শুরু করবো, কারণ অস্থির হয়ে গেছি। যত বেশি শক্তি পাবো আমি তত বেশি অস্থির হব। এটা একদম গুরুর কথা। তো এই যখন নিম্ন শক্তি স্তর ছিল ঠিক ছিল, বাহির থেকে যখন শক্তি দিয়েছি এবার সে অস্থির হয়ে গেছে। ওই শক্তি নিয়ে সে তো আর এখানে থাকবে না। ছোট লোক যখন বড় লোক হয় ভাতকে বলে অন্ন, ও আর এখন থাকবে কেন? শক্তি বেশি পেয়ে গেছে। ও তখন লাভ দিয়ে কি করবে জানো? এই শক্তি স্তরে, ধরো চতুর্থ শক্তি স্তরে চলে আসলো। কত দূর যাবে সে, সেটা ডিপেন্ড করবে সে কতটুকু শক্তি পেয়েছে তার উপর। আমি কত অস্থির হব সে নির্ভর করবে আমি কতটুকু শক্তি পেয়েছি তার উপর। আমি দেখি আমার এলাকার চেয়ারম্যান আমার মামা, আমি একটু অস্থির হব। এবার শুনলাম উপজেলার চেয়ারম্যান মামা, আর একটু বেশি অস্থির হব। এবার শুনলাম এমপি আমার মামা, আরো অস্থির হব। এবার শুনলাম যে মন্ত্রী আমার মামা, অস্থিরতা আরো বেড়ে যাবে। অর্থাৎ যত বেশি শক্তি পাবো আমি তত বেশি অস্থির হব। এখন ইলেকট্রন এই 1 নম্বর শক্তি স্তর থেকে লাফিয়ে আসলে সে কত নম্বর শক্তি স্তরে যাবে সেটা নির্ভর করবে ওই ইলেকট্রনটাকে কতটা শক্তি দেওয়া হচ্ছে। এইবার আমরা যদি উৎস সরিয়ে নিই, মানে শক্তি যেখান থেকে দিলাম সেটা আমি সরিয়ে নিলাম, এবারে ইলেকট্রন কি করবে? পৃথিবীতে সবাই চায় স্থিতিশীল হতে, কেউ অস্থির হতে চায় না। সবাই চায় শক্তি ছেড়ে দিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসতে। একজন মাস্তান যখন প্রথম মনে হয় ভালো থাকা অবস্থায় যদি একটা অস্ত্র হাতে পাইতাম তাহলে মাস্তানি করতাম, মাস্তানি করলে সমাজে কতই না দাম পেতাম। এবার অস্ত্র পাওয়ার পর যখন সে মাস্তান হয়ে যায় তখন সে ফিল করে আগেই ভালো ছিল। অস্থির লাইফ তো আসলে ভালো না, সবাই তো চাই স্থিতিশীল হতে। তাই ইলেকট্রনরাও তো মানুষ, তারা তাই কী করে জানো? যখনই আমরা উৎস সরিয়ে নিই, মানে যেখান থেকে শক্তি দিই সেটা সরিয়ে নিই, সে তখন এই শক্তি ছেড়ে দিয়ে কি করে? সে আবার এভাবে পূর্বের অবস্থায় ফিরে আসে। এটাই বোর তার পরমাণু মডেল বলেছেন। প্রথমে বলেছিলেন, প্রথম যেটা মডেল শক্তি স্তর সম্পর্কিত যে প্রস্তাব, সেখানে উনি বলেছিলেন নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করার সময় সে কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। ঠিকই আছে ওখানে। আর যদি আমরা বাইর থেকে শক্তি দিই তাহলে ওই শক্তিটা সে শোষণ করে উচ্চ শক্তির অরবিটে প্রবেশ করবে। এবার উচ্চ যদি আমরা সরিয়ে নিই তাহলে আবার সে শক্তি বিকিরণ করে পূর্বের অবস্থায় ফিরে আসবে। আমি আশা করি আমার এইটুকু কথার অর্থ তোমরা আসলে বুঝতে পেরেছ। শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবটা আছে সেখানে বোর আসলে কি বলেছেন। ওকে, তোমাদের কোনো প্রশ্নই নাই, শুধু দেখছি নিজেদের মধ্যে আজে বাজে আলোচনা করেছো তোমরা। ওকে, এইবার তোমরা কি বর্ণালী জানো? আজকে ওসব বর্ণালী আমি কথা বলবো না। আগামী ক্লাস থেকে একদম ক্লাস ড্রপ দেওয়া যাবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, বর্ণের সমাহার। কি বললাম? বর্ণের সমাহার। তো পরমাণুতে তাহলে বর্ণালী কিভাবে সৃষ্টি হয়, পরমাণুতে কিভাবে বর্ণের সমাহার সৃষ্টি হয়, যেভাবে সৃষ্টি হয়। আজকে কিন্তু জাস্ট হিন্স দিচ্ছি আমি, যে তোমার এমসিকিউ যখন বলবে পরমাণুতে বর্ণালী সৃষ্টির কারণ কি, কারণটা হলো নিম্ন স্তর থেকে ওই একটা স্তর হাউট হয়ে গেছে নাকি আমার মিশাতে গিয়ে, তাই তো বলি যে আরেকটা গেল কই। তো পরমাণুতে বর্ণালী সৃষ্টির কারণ কি? আসলে নিম্ন শক্তি স্তরে অবস্থানকালে ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে উচ্চ অরবিটে গমন এবং সেখান থেকে পূর্বের অবস্থায় ফিরে আসার কারণেই কিন্তু বর্ণালী সৃষ্টি হয়। অর্থাৎ এই যে আসলে বর্ণালী বলতে আমরা কি বুঝি জানো? বিকিরণ বর্ণালী, শোষণ বর্ণালী না। অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তরে গমন করে তখন সে শক্তি শোষণ করে, আর এই শোষণ করার কারণে যে বর্ণালীগুলো সৃষ্টি হয় তাদেরকে বলে আমরা শোষণ বর্ণালী বা অনুজ্জ্বল বর্ণালী। আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তখন এই বিকিরণ করার কারণে যে বর্ণালীগুলো সৃষ্টি হয়, আমি আজকে কিন্তু পড়াচ্ছি না এগুলো, জাস্ট বলতেছি আগামী ক্লাসে পড়াবো, তাদেরকে বলি আমরা বিকিরণ বর্ণালী বা উজ্জ্বল বর্ণালী। বিকিরণ বর্ণালীগুলো কেন আসলে উজ্জ্বল এটা আমি প্রায় বলি, আরও বলবো সামনে। যে একটা বস্তুকে যখন আমরা দেখি, ধর অন্ধকার রাস্তায় আমি পথ চলছি, জনি তুমি যখন অন্ধকার রাস্তায়, গ্রামের ছেলে তুমি নিশ্চয় জানো এটা, অন্ধকার রাস্তায় যখন পথ চলি টর্চ লাইটটা যখন আমার হাতে দিকে লাইট থাকে, সেই লাইটটা আমার চোখে ধরি না রাস্তায় ধরি? কেন চোখে ধরবো? চোখ দিয়ে দেখি তো। চোখে ধরলে তুমি দেখতে পাবা না। কেন পাবা না? এমনকি সোজা ধরলে দেখতে পাবা, ধরো সামনে পুরো ফাঁকা, কিচ্ছু নাই, তুমি লাইট ধরে আসো, দেখতে পাবা? কেন পাবা না? কেন হবে না? বাধা পেলে কেন তুমি দেখতে পাবা? কোনো বস্তু দর্শনের নিয়ম হচ্ছে, দেখার নিয়ম হচ্ছে ওই বস্তুর উপর যখন আলোকরশ্মি পড়ে, প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট ধর্ম হচ্ছে, সে তার উপর কোনো আলোকরশ্মি পড়লে সে নির্দিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করবে, করে বাকিটা বিকিরণ করবে। ওই বিকিরিত রশ্মি যখন আমার চোখে এসে চলে আসে তখন আমরা বস্তুটা আমরা দেখতে পাই।
কোনো বস্তু যে বর্ণের আলো বিকিরণ করে বস্তুটাকে আমরা সেই বর্ণের দেখি। এই জন্য নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করে, আর শোষণ করার কারণে যে বর্ণালী সেটা হচ্ছে শোষণ বর্ণের বা অনুজ্জ্বল, মানে যেটা বস্তু শোষণ করে সেটা তুমি দেখতে পাও না। দেখতে পাও কোনটা? যেটা বিকিরণ করে। আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসার সময় সে বিকিরণ করে, আর বিকিরণের কারণে যে বর্ণালী সেটা হচ্ছে বিকিরণ বর্ণালী, যেটা আমরা দেখতে পাই, তাই ওটাকে উজ্জ্বল বর্ণালী বলি। এটা আজকে আমি অবশ্য বলবো না, এটা আমি আগামী ক্লাসে তোমাদের পড়াবো। আজকে জাস্ট ছোট্ট একটা কথা খালি বলবো। এই যে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে স্থানান্তরিত হলে যে বিকিরণটা হবে, এই বিকিরণের একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে, আর তরঙ্গ দৈর্ঘ্য থাকলে তো শক্তি থাকবে, থাকবে না? এই যে এর আগে দেখছি না, ইজ ইকাল টু এইচ নিউ, নিউ মান হচ্ছে সি বাই ল্যামডা। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকলে তো আমি শক্তির মানটা বের করে ফেলতে পারবো। তো বোর মডেলে বলা হচ্ছে ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে যখন আরেকটা শক্তি স্তরে স্থানান্তরিত হবে তখন তার যে বিকিরণ হবে, এই বিকিরণের শক্তি আসলে কতটুকু হবে? অবশ্যই এই দুটা শক্তি স্তরের যে শক্তির পার্থক্য সেটাই হবে, অর্থাৎ ডেল ই, তাই না? তো প্রথমে বললাম যেটা, যে এই দুটা শক্তি স্তরের যে শক্তির পার্থক্য সেইটুকু তো বিকিরণ হবে। তুমি 500 টাকা নিয়ে গেছো, 200 টাকা ফেরত নিয়ে এসছো, কয় টাকা বিকিরণ করেছ? 300 টাকা। পার্থক্যটুকু তো বিকিরণ হবে। তাহলে ডেইলি, এই ডেইলির মানটা কতটুকু হবে? ওই যে প্ল্যাঙ্ক তার কোয়ান্টাম তত্ত্বে বিকিরণের যে শক্তির মান বলেছেন ওটাই হবে। এই নিয়ম এই জন্য অনেক সময় দেয় কোন মডেলটি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, বোর মডেল। এই যে বিকৃত বর্ণালীর শক্তির মান এইচ নিউ হবে, এটা কোথায় থেকে পেলাম? আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে পেয়েছি। এই জন্য অনেক সময় এমসিকিউ দেয় যে কোন মডেলটি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। বোর মডেলটি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আজকে আমি বেশ কিছু অঙ্ক তোমাদের দিব, এবং এই অঙ্কগুলো আমি তোমাদের ছবি তুলে গ্রুপে আপলোড করব, তোমাদের সুবিধা হবে, আর দাগাই দেবো কোন কোন অঙ্কগুলো তোমার রুমে করবা। তাহলে ডেইলি মানে কি বলতো? E2 মাইনাস E1 ইজ ইকাল টু এইচ নিউ মানে সি বাই ল্যামডা। তার মানে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা জানতে পারি, খুব সহজেই কতটুকু শক্তি বিকিরণ হলো মানে ডেইলির মানটা আমরা বের করে ফেলতে পারবো। ক্লিয়ার কিনা বলো? ডেইলি মানেই ওই যে শক্তির মান আমরা বের করতে পারবো আর কি। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো তো ভাইয়া, একটু বলো। এখান থেকে কিন্তু আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে সিকিউ দেয়, দেখো সিকিউ দেয়, আমি দেখাচ্ছি। এমসিকিউ তো হিউজ পরিমাণ আছে, এমনকি সিকিউ আছে। দেখো এই যে দেখো রাজশাহী বোর্ড 2015 প্রথমে দেখাতে চেয়েছিলাম, এটা হলো E1, এটা হলো E2। 2 নম্বর মডেলের ইলেকট্রন স্থানান্তরের সময় ইলেকট্রনের শক্তি, এখানে শক্তির মান বলেছে, ই এর মান বলে দিয়েছে এত হলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে ভাই খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। এই যে ইজ ইকুয়াল টু এইচ নিউ মানে সি বাই ল্যামডা। এই যে শক্তির মানটা আমাদের বলে দিয়েছে, এইচ এর মানটা আমরা জানি, আলোর বেগ তো জানি, অবশ্যই একই এককে যেন হয়, খুব সহজে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। এই যে গণামর কোশ্চিনটা হয়ে গেল, 3 মার্ক পেয়ে গেলাম। কত সহজ দেখো। এইভাবে কিন্তু ভাইয়া কোশ্চিনগুলো তোমাদের আসতে পারে। ক্লিয়ার কিনা বলো? আজকে আমি তোমাদের কিন্তু একদম প্রাথমিক ধারণাগুলো দিলাম, শুধু প্রাথমিক ধারণা। আগামী দিন আমরা আরও এগুলোর বিস্তারিত আলোচনা করব। তোমরা এই বোর মডেলের যে অঙ্কগুলো আছে কৌণিক ভরবেগ সংক্রান্ত, এই যেটা যেমন হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে, আচ্ছা শক্তির মান লেখার সময় কেন আমরা মাইনাস চিহ্ন দিয়ে লিখি, এটা আমি আগামী ক্লাসে আলোচনা করবো। এই যে দেখো চতুর্থ শক্তি স্তরের শক্তির মান মাইনাস এত, দ্বিতীয় শক্তি স্তরের শক্তির মান হচ্ছে মাইনাস এত, কেন শক্তির মান আমরা মাইনাস দিয়ে লিখছি এটা আগামী ক্লাসে আলোচনা করব। তোমাদের আপাতত কাজ হচ্ছে এই 1 নাম্বার, এই যে 2 নাম্বার, দেখছো 2 নাম্বারটা তো আগেই হয়ে গেছিল, আমাদের আগে হয়ে গেছে। 3 নাম্বারটা এই যে দুটি পরমাণু শক্তি স্তরের পার্থক্য এত আর্ক, এটা কিন্তু সিজিএসে, জাস্ট এই অঙ্কগুলা তোমরা একটু করবা। বোর মডেলের কৌণিক ভরবেগ এবং তোমাদেরকে যার যে বই আছে সেই বই থেকে করতে পারবো, আমি ছবি তুলে আপলোড করবো, সমস্যা নাই। এবং এই শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবটা আছে, এটার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করবা। আর একটু দেখি, এই যে বোর মডেলের 3টা মডেল আমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার মডেল হয়ে গেল। এই সীমাবদ্ধতা কিছু কিছু সীমাবদ্ধতা হয়েছে, যেমন 3 নাম্বার সীমাবদ্ধতা হয়েছে, আরও কিছু সীমাবদ্ধতা আছে, আরও অঙ্ক আছে।
তাই আগামী ক্লাসটা কিন্তু বা খুবই গুরুত্বপূর্ণ, ক্লাসটাকেও মিস করবা না। আজকে বুধবার, ইনশাআল্লাহ যদি কোনো প্রবলেম না হয় আর সৃষ্টিকর্তা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে গুণগত রসায়নের আগামী শনিবার দিন ক্লাসটা আমরা 11টার সময় করব। আর আগামীকালকে 11টায় তো ক্লাস আছে জৈব যৌগ, সেটা তো অবশ্যই করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।